বলে আপনার দায়িত্ব আমি নিব। বললাম ওই যে ক্যামেরায় ক্যামেরায় বললাম আপনার অনেক ছেলে আছে, এই যে আছে, আমরা সবাই আছি, অনেক ছেলে আছে, সবাই আছে। হ্যাঁ কান্না করবেন না বাবা। রায়হান ভাই আসলো দেখে প্রথমে আমরা ওই পাশে যখন কথা শুনছিলাম আসলে খুব আঘাত পাই আমরা বিষয়টা শুনে যে একটা গর্ভধারণী মায়ের জন্য আপন দুই ভাই ভাগাভাগি করছে। তারা এক মায়ের দায়িত্ব দুই ভাই মিলেও নিতে পারছে না। রায়হান ভাই আসার পর আমরা দুই পাশে কথা শোনার পরে আমাদের যে এই ভাই আছে উনি খুব সুন্দরভাবে এক কথায় ওনার অ্যান্সারটা দিয়ে দিয়েছে যে উনি ওনার মার দায়িত্ব নেবে। এটা আসলেই উনি খুব বড় মনের পরিচয় দিয়েছেন এবং ওনার ফ্যামিলি সবাই অনেক আন্তরিক। আমরা চাই যে আসলে ওনার মা অনেক বয়োজ্যেষ্ঠ, অসুস্থ, প্যারালাইজড, উনি নিজের মতো চলতে পারে না। উনি যেখানেই থাকুক যে ওনার কাছে থাকবে। আল্লাহ ওনাকে ন্যায় খায়ের দান করুক, সুস্থভাবে থাকুক, যতদিন বেঁচে থাকবে যেন ওনারা ওনার সেবা যত্ন করতে পারে। এই যে বাতিজা আমার স্নেহের রানিং ছাত্র, লেখাপড়া করছে মাস্টার্সে, সেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, সে তার দাদিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং দাদিকে এখান থেকে আজকে থেকে ভাগাভাগির অবসান ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো টেনশনের কারণ নেই, আমরা এই মাকে, মায়ের বড় ছেলে গ্রহণ করেছেন, ওনার কাছে আমরা বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমরা মাকে আমরা নিজে থেকে নিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসলে সকালে বের হয়েছিলাম বাসা থেকে মনে একটা আশা নিয়ে যে আল্লাহ যদি এই ভাগাভাগি বাদ দিয়ে এই মার একটা ব্যবস্থা করা যায়। এই বড় মনের পরিচয় দিয়েছেন আমাদের বড় ভাই, এবং আমি আবারও বলছি সার্বিকভাবে, শুধু মানসিক না, অর্থনৈতিক ভাবে আমি ওনাদের পাশে আছি, থাকবো। ওনারা আমাকে একটু স্মরণ করলেই হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একজন মায়ের আর্তনাদে সাড়া দিতে আমি এসেছি আপনার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি বাজারের পার্শ্ববর্তী যে একটি এলাকা আছে। আজকের বিষয়ে প্রথমে আমি কৃতজ্ঞতা দিব আমার ডান পাশে যে ব্যক্তি বসা আছেন, একজন মানবিক ছাত্র দলের ছাত্রনেতা, পল্লবী ছাত্র দলে আছেন, এবং একজন তরুণ, উদীয়মান তরুণ। যারা ছাত্র রাজনীতি করেন, এরকম রাজনীতির প্রয়োজন। এর কারণ হচ্ছে আমি আজকে এখানে এসেছি, আমার ভাইকে যখন আমি ফোনে বলেছি যে আপনার এলাকার পাশে আমি একটি মানবিক কাজে যাব, শত ব্যস্ততার মাঝে উনি আমাকে বললেন, রায়হান ভাই আমিও একটি মানবিক কাজে অংশগ্রহণ করতে চাই। এই জন্য আমি চাচ্ছি তরুণ ছাত্র নেতা যারা ছাত্র রাজনীতি করতে চাচ্ছেন, এরকম ছাত্র রাজনীতির প্রয়োজন। এবং ওনার নাম হচ্ছে সাব্বির ভাই, উনিও একটা মিনিট একটু কথা বলবেন, প্লিজ একটু বলবেন জনগণের উদ্দেশ্যে। রায়হান ভাই সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকেন, আপনারা জানেন। বহির্বিশ্বে তার অনেক জনপ্রিয়তা এবং তার যে অনলাইন অ্যাক্টিভিস্ট, অনেক মানুষের উপকারে সে আসেন। আমরা সবসময় তার জন্য দোয়া করব এবং আমি চাই যে আমরা তরুণ প্রজন্ম এক রায়হান ভাইয়ের মতো বা সারা বাংলাদেশে এরকম আরো অনেক রায়হান ভাই প্রস্তুত হওয়া প্রয়োজন আগামীতে, যেন উনি যেভাবে মানুষের উপকারে আসছেন এরকম ভুক্তভোগী মাদের, বোনদের, ভাইদের পাশে দাঁড়াচ্ছেন, ইনশাল্লাহ আমরাও যেন আগামীতে এভাবে সকলের পাশে থাকতে পারি। আপনারা দোয়া করবেন এবং সবাই সৈয়দ রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। আপনাকে ধন্যবাদ। এবং আমি এখানে, আমার সাথে আছে স্নেহের রাকিব, আছে আমাদের ছোট ভাই, সেও ছাত্র নেতা, সেও এসেছে একটি মানবিক কাজে। আমরা আজকে মূল যে বিষয়টা, আমার কাছে একটি বিষয় এসেছে যে আপন দুই ভাই এবং এই যে মা, এই যে দেখা, একটু মাকে দেখাবেন, মা প্যারালাইজড, একদম অসহায় বৃদ্ধ একজন মা। তো আমরা হচ্ছে মেয়ের পক্ষে, আমরা আজকে, উনি আমাকে গতকালকে বলেছিলেন যে ভাই আপনার এই পেজের মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানাতে চাই, দেশকে, যে একটি সুবিচার চাই, এবং আমরা চাই আমাদের এই ঘটনাটি দেখে যাতে অন্যান্য মানুষরা শিখে যে ভাইরা এইসব দ্বন্দ্বে না জড়ায়। তো সেই জায়গা থেকে ওনার রিকোয়েস্টে আমি এসেছি। আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে, ফুল পরিচয়টা দিবেন, আপনার বাসা সহ একটু বলবেন। আমি জাহাঙ্গীর আলম উজ্জ্বল, আমি মানিকদি বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট, বাসা 288। এখানে আমরা স্থানীয়ভাবে থাকি। তাই না? আপনার কি সমস্যা, একদম সত্য ঘটনাটা বলবেন। আমার সমস্যা হলো যে আমার এই মা প্যারালাইসিস রোগী, সে কথা বলতে পারে না, অসুস্থ। জি। আমার বড় ভাই, সে ওই তার রুম থেকে সে আমাকে আমার রুমে পাস করবে না, এবং আমার রুম থেকে আমি নিয়ে তাকে দিয়ে আসবো, এবং তার থেকে তার রুম থেকে আমার মাকে নিয়ে আসবো। এখন আমি একজন মানুষ, আমার ছোট ছোট বাচ্চা আছে 3টা, আমার ওয়াইফ, আমরা মিলে আমার মাকে নিচ থেকে উপরে তুলে উপরে নিয়ে আসি। এখন আমার বড় ভাইয়ের, তার একটা বড় ছেলে আছে, আমার বড় ভাই আছে, ইচ্ছা করলে তারা আমার সাথে সাহায্য সহায়তা করতে পারে যে আসো আমি হেল্প করি। এই বাড়িটা আপনাদের নিজেদের? জি। আচ্ছা, বলেন। তো এখন আমার মাকে, সে আজকে নেওয়ার কথা, প্রতি মাসে 15 থেকে 15,
মানে গত মাসে 15 তারিখে আমাকে দিচ্ছে। আচ্ছা, আমি একটু ব্রেক করবো আপনাকে এই জায়গায়। আমি একটু আপনার প্রতি একটু কঠোর হবো এখন। সেটা হচ্ছে, একটা মাকে নিয়ে আমরা ভাগাভাগি কেন করবো? আমার প্রশ্ন, আমরা কি পারি না যে কোনো ভাগাভাগিতে না গিয়ে এই মাকে আমরা একজন রাখবো সারা জীবন? জি, পারি না আমরা? এটা পারা যায়। তো কেন আমি মাকে নিয়ে ভাগাভাগি করবো? আমার বড় ভাই সে এটা ভাগাভাগি করছে, যত কিছু করছে সব আমার বড় ভাই ভাগাভাগি করছে। আমার মাকে নিয়ে ভাগাভাগি করছে, আমাদের জিনিসপত্র নিয়ে সে ভাগাভাগি করছে। আমার ইলেকট্রিসিটি তার একটা দিচ্ছে, ইলেকট্রিসিটি তার একটা দিচ্ছে। আমি ডিসকুল যে কমপ্লিট করার পর ডিসকুল লোক এসে আমার ইলেকট্রিসিটি তার লাগাই দিয়ে গেছে। মানে সে গ্যাস পানি সব বিল জমা দিতেছে না, সে বিল আটকে রাখছে। বলছে যে তুই বাসা কিভাবে থাকিস, সামনে কিভাবে থাকিস আমি দেখে নেবো। আজকে 4 মাস ধরে গ্যাস পানি সম্পূর্ণ কাগজপত্র ওর কাছে ও জমা রাখছে। মানে এগুলা কোনো কিছু জমা দিতেছে না, আর জমা ইয়েও করতেছে না। অথচ আমি প্রতি মাসে মাসে অর্ধেক টাকা আমি দিই, আমার ছোট ছেলেকে দিয়ে আমি পাঠাইছি বাসায়। আমার ছোট ছেলেকে দিয়ে বাসা পাঠাইছি, সে বলছে সে বুঝে আমাকে জানাবে। আজকে 4 মাস ধরে সে এগুলো কয় যে লাইন কেটে দেবো, সরকার এসে লাইন কেটে দেবো, যখন লক্ষ টাকা জমা হবে লাইন কেটে দেবে। আচ্ছা, মায়ের সাথে উনি কি করেছে? মায়ের সাথে আপনি বলেছেন পেনশনের টাকা না কি জানি, হ্যাঁ, এটা একটু জি, বলেন তো জি, সত্য করে। আপনাকে কিন্তু দেখতেছে সারা বিশ্ব, জি, জি, দেখবে। জি। হ্যাঁ, সত্য বলতে হবে। আমার মা, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা পেনশনের টাকা পায় 10,800 টাকা আচ্ছা, প্রতি মাসে। হ্যাঁ। প্রতি মাসে 10,800 টাকা পায়। তো আজকে 5 মাস ধরে এই টাকা আটকানো, মানে 5 মাস 1 লক্ষ টাকা, তো আপনার 8-9 মাস আচ্ছা, আমি ধরে টাকাটা আরেকটু আটকানো। ভালো করে জি। জানবো, ওনার পেনশনের টাকাটা কার অ্যাকাউন্টে আসে? ওনার অ্যাকাউন্টে? আমার আম্মার অ্যাকাউন্টে আসে, কিন্তু নমিনি হইলো যে আমার বড় ভাই। বড় ভাই নমিনি। জি। টাকাটা উত্তোলন করে কে? আমার বড় ভাই টাকাটা উত্তোলন করে নমিনি হিসেবে উনি জি, ওঠায়, জি, যেহেতু উনি অসুস্থ। জি। আমার আম্মা প্যারালাইসিস। আজকে কয় মাস ধরে টাকাটা আটকা? আজকে প্রায় 9 মাস ধরে টাকাটা জমানো আছে। সত্যি তো? সত্য। তো এই টাকাটা ওনাকে দিচ্ছে না? না, তাই? এরকমই আমার মানে ওই টাকাটা হিসাবে আমি যেহেতু আমার মাকে 1 মাস করে করি, সেও যেহেতু মাকে 1 মাস করে করে, সেও তো এটা অর্ধেক আমাকে দেওয়ার কথা। যেহেতু আপনারা ভাগাভাগি করেছেন, তাহলে এই টাকাটা হচ্ছে 50-50 হবে। জি, 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 এটা হচ্ছে নিয়ম। জি। কিন্তু আসলে আমি ইচ্ছার বিরুদ্ধে কি আমাকে বলতো, এই ভাগাভাগিটা আমি পছন্দ করি না। এটা আমি না, শুধু কেউই করবে না। এটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের নীতি ব্যবস্থা, সমাজনীতির জন্য এটি একটি দুর্লভ বিষয়। এই যে আমি রাখবো মাকে 15 দিন, আপনি রাখবে 15 দিন, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, এটা আমার বড় ভাই এই সিস্টেম তৈরি করছে। আমার আচ্ছা, বড় ভাই, আপনি কি চাইলে একেবারে ওনাকে রাখতে পারেন না? হ্যাঁ, আপা কি বলেন? জি, রাখতে পারি। হ্যাঁ, রাখতে পারি, কিন্তু আমাদের তো বছর শেষে ওই বাবার বাড়িতে যাব, এক বছর যাই না। হ্যাঁ। ডিসেম্বর আসতে ছেলে মেয়েদের পরীক্ষা হওয়ার পরে তখন আমরা 15 তারিখ আমার মানে যে কর্তব্য আমি ওইটা পালন কইরা, আমার ছেলে মেয়ের 1 তারিখে পরীক্ষা শেষ হয়ে যায়। আমাদের 15 তারিখে দিব বললে আমাদের মাকে আমরা আমার ছেলে শেষ করে মেয়ে 1 মাস শেষ করে দিয়ে তারপর আমরা বাড়িতে যাই। আচ্ছা, তাহলে আপনার মূল চাওয়াটা হচ্ছে মার পেনশনের টাকা উনি দিচ্ছেন না, দিচ্ছে নাম্বার না। 1। মা কি কথা বলতে পারেন? পারেন না? এই ছেলে কি সত্যি বলতেছে মা? সত্যি? আহ, আচ্ছা, সমস্যা নাই। আমি প্রথমে আমার মাকে একটু সালাম করে নি। বাবা, আপনি আমার মায়ের মতো। হ্যাঁ, এই আমি আছি আপনার পাশে। হ্যাঁ, ভালো ভালো খেদমত করে আপনার, উনি আপনার সেবা যত্ন করে, এই ছেলে করে, এই বৌমা করে, বৌমা। তাই? আচ্ছা, আপনারা আসলে দেখতে পেলেন যে উনি অনেক বয়স্ক মানুষ, তারপরে আমরা কিছু বোঝার চেষ্টা করেছি। তো এখন আপনার মূল চাওয়াটা হচ্ছে এই, আপনাদের এই বাড়িটা কি মানে বাবার? জি, আমার বাবার এই জায়গাটা সম্পূর্ণ 6 কাঠা জায়গা। 6 কাঠা জায়গা। আপনার বোন কয়জন? আমরা বোন 3 বোন 2 ভাই। বোনের গুলা দিয়েছেন বোনকে? জি, আমার বোনদেরকে সবাইকে আমার আব্বা সেপারেট ভাবে জায়গা দিয়ে গেছে, এবং ওই জায়গাগুলো আপনার ইয়েতে দলিলপত্র করে দিয়ে গেছে। আর এই জায়গাটা এই জায়গাটা আমাকে দিয়ে গেছে লিখিত ভাবে, একদম রেজিস্ট্রি? না, রেজিস্ট্রি পাবে না, মানে দলিল ভিতরে ওই যার যার ওয়ারিশ সে তারটা ভাগ করে হ্যাঁ, দিয়ে তাহলে গেছে। এখানে আপনার প্রতিবন্ধকতা কি? আপনি যে বললেন যে ভাই বলছে বের করে এখন দিবে। বলতেছে যে এটা তো আমার রেজিস্ট্রি হয় না, আমার দলিলটা একটা অচেতন ওষুধনামা করে দিয়ে গেছে, ওষুধনামাটা আমার রেজিস্ট্রি হয় না। এখন সে বলতেছে তুমি এখানে বাড়ি করো, যেটা করো, এটা মধ্যে আমি আমার দাবি আছে, এবং এই জায়গা এটা আমি পাই। এইখানে কিভাবে থাকবে আমি এখানে কিভাবে থাকি সেটা দেখে নেবে। উনিও তো একজন বাবার ওয়ারিশ। মানে এটা ওনার, উনি বলতে উনি চাচ্ছেন। বলতেছে যে, ইনশাল্লাহ আপনাকে এখান থেকে কিছু করতে পারবে না, কারণ আমরা আইনের ঊর্ধ্বে কেউ নই। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমার আসলে দেওয়ার কিছু নাই। কিন্তু আমার কাছে আপনার চাওয়াটা কি একটু বলবেন? এখন আমারটা হলো যে আপনি আমার অসুস্থ আম্মা, তার একটা সুবিচার করে দিয়ে যাবেন। আপনি কি চাচ্ছেন যে আমার এই পেজের মাধ্যমে যারা এই দেশের সুবিচারক যারা আছেন, জি। আমি সাধারণ মানুষ, জি। একদম ছোট একজন মানুষ,
আমার এই পেজের মাধ্যমে এই দেশে যারা রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন তাদেরকে জানিয়ে আপনি সুবিচার চাচ্ছেন? জি আমি আমার মাধ্যমে আপনি জি, চাচ্ছেন যে আপনি জি, অনুমতি আমি- দিচ্ছেন যেটা আমি আপলোড করবো পেজ? জি অবশ্যই। দর্শক দেখতে পেলেন, উনি আসলে, আমি একজন সাধারণ মানুষ, সবসময় একটি কথা বলি, আসলেই সাধারণ, হ্যাঁ, এবং আমার কাছে সবকিছুর মালিক আল্লাহ, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং এই দেশে অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন, এবং সেটা এখানে একটা ক্যান্টনমেন্ট থানা আছে, এখানে অফিসার ইনচার্জ মহোদয় আছেন, এখানে একজন অবশ্যই ইওনো মহোদয় আছেন, আমাদের এটা ঢাকা জেলা, হ্যাঁ, এটা জেলা প্রশাসক মহোদয় আছেন। উনি আমার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জানাতে চাচ্ছেন যাতে উনি ওনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, কারণ একই বাবার সন্তান কোনোভাবেই ওইখান থেকে এখান থেকে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এবং এই মা যতদিন জীবিত আছেন ওনার যে পেনশনের টাকাটা, যেহেতু দুই ভাই এক মাস এক মাস করে ভাগ করে নিয়েছেন, তাহলে পেনশনের টাকাটাও দুই ভাই সমান ভাগে পাবেন, এটাই নিয়ম। কিন্তু আমি সবকিছুর ঊর্ধ্বে একটি কথা বলবো, সেই ভাগাভাগিটা আমি চাই না। জি আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি চাই আমাদের এই দেশে আপনার মতো মানুষরা একটি মাকে ভাগ না করে, হ্যাঁ, মাকে সারা জীবন একটা মানুষ দায়িত্ব নিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন, যেটা দেশবাসী, সুশীল সমাজ, আগামীর ভবিষ্যৎ যে তরুণরা, যে সমাজ আসতেছে আমার, তারা দেখবে, শিখবে এখান থেকে। এটা আমার চাওয়া। আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে যদি এই লাইভে, এই ভিডিওতে আমি একটি রিকোয়েস্ট করি যে আপনার পাশে রাষ্ট্র দাঁড়াবে, আপনার পাশে সরকার দাঁড়াবে, আপনার পাশে দায়িত্বপ্রাপ্ত সরকারি ব্যক্তিগণ দাঁড়াবে, আমি সাধারণ মানুষ হিসেবে থাকবো। এই যে তরুণ ছাত্র দলের তরুণ যারা দীর্ঘদিন তারা নির্যাতিত ছিল, এখন ইনশাল্লাহ তারা এই দেশে ভালো কাজ করছে, এই সাব্বির সাহেব, ওনাদের মতো তরুণরা দাঁড়াবে এখানে, এই তরুণ ছাত্ররা দাঁড়াবে আপনার পাশে। আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলেছি যে গতকালকে আমার কাছে একটি আবেদন করেছিলেন একজন, কিন্তু আসলে আমার পাশে যে মানুষটি বসা আছে, আপন ভাই, বড় ভাই, আমি এই মানুষটিকে খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করবো যে উনি অনেক একটি বড় মনের পরিচয় দিয়েছেন। এবং আজকে আমরা একটি পারিবারিক বিষয়, কোনো ধরনের মামলায় না গিয়ে, কারণ এখানে যে ভাই ওনারা আমাদের কাছে যে সহযোগিতা চেয়েছিলেন, সেটার জন্য আমরা একজন অ্যাডভোকেটের মাধ্যমে হয়তো মামলায় যেতে হতো, কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে আসার সুযোগ দেন, আমি আশা করি আপনাদের সমস্যা থাকবে না। আজকে শুধু আমরা সামান্য একটি বিষয় সমাধান করতে পেরেছি, এবং এই মানুষটি আমার পাশে যিনি আছেন অত্যন্ত ভালো একজন মানুষ, মানবিক মানুষ। আমি এই জন্য বলবো, উনি একাই ওনার মায়ের দায়িত্ব নিয়েছেন, এবং উনি বলেছেন যে মাকে নিয়ে, আমি যেটা একটু আগে বলেছিলাম যে মাকে নিয়ে ভাগাভাগি চাই না, সেটা উনি বলেছেন। ওনার কিন্তু বর্তমানে কোনো ইনকামও নেই, এই মানুষটির বর্তমানে ইনকাম নেই, তারপর উনি বলেছেন যে মা তো মাই, হ্যাঁ, মাকে নিয়ে কোনো ভাগাভাগির প্রয়োজন নাই। রায়ন সাহেব, আপনি আসছেন, আমি আমার মাকে আমি রাখবো, আমি আগেও রাখতে চেয়েছি, এখনো আমি এককভাবে আমার মা যতদিন জীবিত আছে আমি রাখবো। কিন্তু একটি কথা আছে, ওই মা পেনশন পান 10,800 টাকা। আমরা যেহেতু ওই পেনশনটা একান্তই মায়ের, এবং ওই মাকে যেহেতু উনি এখানে দেখাশোনা করবেন, যেহেতু ওনার আয় নেই, ওই পেনশনটা নিয়ম অনুযায়ী আমরা সামাজিক ভাবেও আমরা মনে করি যে বিচারে বসলেও, আইন সালিশে বসলেও এটাই হবে, ওই পেনশনটা উনি নিবেন পুরা, নিয়ে উনি ওনার মাকে উনি সেবা যত্ন করবেন এবং মাকে একবারে রাখবেন। ইভেন কি যদি পেনশন নাও থাকে তাও উনি মাকে ফালাবেন না, আমরা সেই আশা করতে পারি। অবশ্যই। আপনি একটু যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি চাই বাংলাদেশের, বিশ্বের সারা মানুষ আজকে এই পরিবার থেকে, ভাইয়ের নামটা জানো কি? আলম। সেই আলম ভাইয়ের কাছ থেকে আপনারা শিক্ষা নিবেন যে আর পরবর্তীতে কোনোদিন যাতে আমরা কোনো এই ধরনের ঘটনার সাক্ষী না হতে পারি। আলম ভাই আজকে এটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যে উনি ওনার মাকে একাই রাখবেন, অন্য ভাইয়ের কোনো ভাগের দরকার নাই। এবং আমি এই অনলাইন লাইভে আমি কথা দিচ্ছি, যদি কখনো আমি আর একটা সন্তান হিসাবে ভাই যদি মনে করেন যে ওনার মাকে রাখতে ওনার কষ্ট হচ্ছে, আমি একটা ভাই ভাই হিসাবে উনি আমাকে স্মরণ করবেন, আমার সর্বোচ্চ সেবা থাকবে আপনাদের জন্য। আপনি একটু দেশ এবং জাতির উদ্দেশ্যে আপনি একটু বলবেন কথাগুলো, এই একটু বলেন আপনার মায়ের মাকে রাখতেছেন বা কি আসলে বিষয় একটু বলুন। আমি আমার মায়ের বড় সন্তান, আমার নাম আলম। আমি 1999 সালে বিয়ে করেছি। বিয়ের পর থেকে গত 3 বছর আগ পর্যন্ত আমি আমার মা এবং বাবাকে দুজনকে আমি সেবা যত্ন দিয়ে আসছি, দিয়ে এবং করছি। গত 3 বছর যাবৎ আমার মাকে ভাগাভাগি করা হয়েছে, ভাগাভাগি করে নেওয়া হয়েছে। উনি আমার ছোট ভাই 1 মাস দেখে, আমি 1 মাস দেখি। গত 3 মাস আগ থেকে আমার ছোট ভাই মাকে নিয়ে বড় ধরনের গেম খেলা শুরু করছে। সে নিজে আসে না, আমার রুমে ঢুকে না, আমার মাকে তার রুমে নিয়ে যায়, এই করে মানে আমি বিভিন্ন ভাবে এটা প্যারাশানি হইতেছি। তাক আজকে ওনারা আসছে, আমি ওনাকে আনি নাই, উনি আসছে, আমার ছোট ভাই আনাইছে।
উনি আসছে, ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে রায়হান ভাই, যে এই একটা ভালো একটা জিনিস এই সিদ্ধান্ত নিচ্ছে এবং একটা সমস্যার সমাধান করছে। এবং আমাদের যে যাবতীয় সাংসারিক যে আরো যে সমস্যাগুলো আছে, আশা করি আপনার কাছ থেকে ওগুলোরও আমি সমাধান আপনার কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। তো আপনি কি আপনার মাকে একেবারে দায়িত্ব নিচ্ছেন? ইনশাল্লাহ। আমি নিচ্ছি কোনো এবং ভাগাভাগি চান না? কোনো ভাগাভাগি চাই না। আলহামদুলিল্লাহ, উনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আজকের এই প্রোগ্রামের সকল কৃতিত্ব আমার প্রাণপ্রিয় সাব্বির ভাই এবং আমার স্নেহের রাকিবের। এই জন্য ওরা যখন আমাকে ফোনে বলেছে যে আপনি আসেন, আমাদের এলাকায় আসবেন, আমি আগে পরিচয়টা বলেছি, একজন তরুণ ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন এবং উনি হচ্ছেন আমাদের জনপ্রিয় ফুটবলার, আমাদের যে আমিনুল ভাই, এবং উনি এই আসনের যে এমপি প্রার্থী এবং নমিনেশন পেয়েছেন, ওনার খুব স্নেহের সাব্বির, উনিও এসেছেন। সেই কথা থেকে আমি সেই স্পিড পেয়েছি এবং সেই সাহস পেয়েছি, পেয়ে আমি এসেছি। এই বিষয়টির সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। একটু বলবেন একটা মিনিট, বিদায় নিব। জি, ধন্যবাদ। আজকে যে বিষয়টার জন্য আমরা আসলাম এবং রায়হান ভাই আসলো দেখে প্রথমে আমরা ওই পাশে যখন কথা শুনছিলাম আসলে খুব আঘাত পাই আমরা বিষয়টা শুনে, যে একটা গর্ভধারণী মার জন্য আপন দুই ভাই ভাগাভাগি করছে। তারা এক মায়ের দায়িত্ব দুই ভাই মিলেও নিতে পারছে না। রায়হান ভাই আসার পর আমরা দুই পাশে কথা শোনার পরে আমাদের যে এই ভাই আছে উনি খুব সুন্দরভাবে এক কথায় ওনার অ্যান্সারটা দিয়ে দিয়েছে যে উনি ওনার মার দায়িত্ব নেবে। এটা আসলেই উনি খুব বড় মনের পরিচয় দিয়েছেন এবং ওনার ফ্যামিলি সবাই অনেক আন্তরিক। আমরা চাই যে আসলে ওনার মা অনেক বয়োজ্যেষ্ঠ, অসুস্থ, প্যারালাইজড, উনি নিজের মতো চলতে পারে না। উনি যেখানেই থাকুক, যে ওনার কাছে থাকবে। আল্লাহ ওনাকে ন্যায় খায়ের দান করুক, সুস্থভাবে থাকুক, যতদিন বেঁচে থাকবে যেন ওনারা ওনার সেবা যত্ন করতে পারে। এবং এই সুন্দর একটা বৃদ্ধ বয়সে এরকম একটি মার জন্য সুন্দর সমাধান করার জন্য অসংখ্য ধন্যবাদ সৈয়দ রায়হান ভাইকে। আমি চাই যে আগামীতে এরকম আরো ভালো কাজগুলো করবেন। ইনশাল্লাহ আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আমরা এরকম সামাজিক কাজে আমরা অনেক আগ্রহী হই। রায়হান ভাইয়ের সব প্রোগ্রাম গুলা দেখে সকলে রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমরা এখন বিদায় নিব, শুধু আমরা আরেকটা ফুটেজ দিব। আমরা মাকে এখানে বুঝিয়ে দিয়ে যাবো, উনি ওনার মাকে বুঝিয়ে নিবেন। হ্যাঁ, সেই জায়গাটা শুধু বাকি আছে, সবাই দেখবেন। এই যে বাতিজা আমার স্নেহের রানিং ছাত্র, লেখাপড়া করছে মাস্টার্সে, সেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা দাদিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং দাদিকে এখান থেকে আজকে থেকে ভাগাভাগির অবসান ইনশাল্লাহ। আসেন। ওঠেন তো মা, উঠে বসেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো টেনশনের কারণ নেই, আমরা এই মাকে, মায়ের বড় ছেলে গ্রহণ করেছেন, ওনার কাছে আমরা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা মাকে আমরা নিজে থেকে নিয়ে দিচ্ছি। দাঁড়ান, দাঁড়ান, ঘুরতে হবে। দাঁড়ান। আচ্ছা, এবার ইয়ে কই ভাই, এবার আপনি নিয়ে যান মাকে। এবার আসেন, এবার আপনার মাকে আপনি নিয়ে যান। এই যে বড় ছেলে নিয়ে যাচ্ছে মাকে, মার দায়িত্ব নিয়ে মাকে সেবা যত্ন করবে। আজকে থেকে এই দ্বন্দ্বের অবসান ইনশাল্লাহ। সরেন। ইয়েগুলো নিয়ে আয়, ওই যে শীট, বেডশিট, ওয়াল ক্লথটা। এই যে মা, কি আপনি খুশি? দেখেন, তাই দেখছেন? আপনার ভিডিও করে রাখেন ভালো করে। আমরা এখন বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসলে সকালে বের হয়েছিলাম বাসা থেকে মনে একটা আশা নিয়ে, যে আল্লাহ যদি এই ভাগাভাগি বাদ দিয়ে এই মার একটা ব্যবস্থা করা যায়। এই বড় মনের পরিচয় দিয়েছেন আমাদের বড় ভাই। এবং আমি আবারও বলছি, সার্বিকভাবে, শুধু মানসিক না, অর্থনৈতিক ভাবে আমি ওনাদের পাশে আছি, থাকবো। ওনারা আমাকে একটু স্মরণ করলেই হবে। তো আজকে সবাই ভালো থাকবেন। একটি ভালো কাজ হয়তো করতে পেরেছি, আল্লাহ পাক যাতে আরো করার সুযোগ দেয়। আসসালামু আলাইকুম।